সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জিল্লুর রহমান শাওন, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের পড়াবো নাইট্রোজেন চক্র, অনার্স তৃতীয় বর্ষের পরিবেশ ভূগোল বিষয় থেকে। আজকে তোমাদের আমি পড়াবো নাইট্রোজেন চক্র। আসো আমরা নাইট্রোজেন চক্র সম্বন্ধে একটু জেনে নিই। সমস্ত জীবের জন্য নাইট্রোজেন একটি গুরুত্বপূর্ণ অত্যাবশ্যকীয় মৌলিক উপাদান। অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, এনজাইম, ক্লোরোফিল, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ যৌগের গাঠনিক উপাদান হিসেবে নাইট্রোজেন অবস্থান করে। নাইট্রোজেন যৌগ ছাড়া জীবদেহ অচল। বাতাসে নাইট্রোজেনের পরিমাণ প্রায় 79%। তাহলে বাতাসে দেখা যাচ্ছে নাইট্রোজেনের পরিমাণ প্রায় 79%। এই 79% প্রাণী এবং উদ্ভিদ এবং মুক্ত বায়বীয় নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। ভৌত উপায়ে বজ্রবিদ্যুতের মাধ্যমে নাইট্রেট ও নাইট্রাইট আয়নে পরিণত হয় এবং উচ্চতর উদ্ভিদের গ্রহণ উপযোগী হয়। এই প্রক্রিয়াকে নাইট্রোজেন সংবন্ধন বলে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো আমরা নাইট্রোজেন চক্রের সংজ্ঞাটা দেখি। যে চক্রাকার পদ্ধতিতে বায়ু থেকে নাইট্রোজেন প্রথমে মাটিতে এবং সেখান থেকে জীবদেহে, আবার জীবদেহ থেকে মাটিতে এবং মাটি থেকে বায়ুতে ফিরিয়ে দেয়, তাকে নাইট্রোজেন চক্র বলা হয়। শিক্ষার্থীবৃন্দ দেখো, ভালো করে তোমরা একটু খেয়াল করে দেখো যে এখানে কি বলা হচ্ছে। একটা চক্র, যে চক্রটা বায়ু থেকে নাইট্রোজেন, বায়ু থেকে যাবে নাইট্রোজেন, তারপরে মাটি, সেখান থেকে জীবদেহ, আবার জীবদেহ থেকে মাটি এবং মাটি থেকে বায়ুতে ফিরিয়ে দেয়া হয়, মানে মাটি থেকে বায়ুতে ফিরিয়ে দেওয়া হবে, তখন তাকে নাইট্রোজেন চক্র বলে। মানে একটা পদ্ধতির মাধ্যমে বায়ু থেকে নাইট্রোজেন, নাইট্রোজেন থেকে জীবদেহ, আবার জীবদেহ থেকে মাটি, মাটি থেকে বায়ুতে ফিরিয়ে দেওয়া হয়, তাকেই নাইট্রোজেন চক্র বলা হয়। এইবার আসো আমরা দেখব নাইট্রোজেন চক্রের ধাপগুলো। নাইট্রোজেন চক্রের ধাপ হলো 5টি। 1 নম্বরে দেখো নাইট্রোজেন সংবন্ধন। 2 নম্বরে দেখো নাইট্রোজেন আত্তীকরণ। 3 নম্বরে দেখো অ্যামোনিফিকেশন। 4 নম্বরে দেখো নাইট্রিফিকেশন। 5 নম্বরে ডিনাইট্রিফিকেশন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। নাইট্রোজেন সংবন্ধকরণ কাকে বলে এবং এটা কিভাবে হয়, নাইট্রোজেন আত্তীকরণ কিভাবে হয়, অ্যামোনিফিকেশন কিভাবে হয়, নাইট্রিফিকেশন কিভাবে হয়, ডিনাইট্রিফিকেশন কিভাবে হয়, এটা আমি তোমাদের সাথে এখন আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো বিষয়টা, নাইট্রোজেন বন্ধন কিভাবে হয়। নাইট্রোজেন সংবন্ধন সাধারণত 2টি উপায়ে হয়ে থাকে। একটি হলো ভৌত উপায়ে আর একটি হলো জৈবিক উপায়ে। ভৌত উপায়ে কিভাবে হয় সেটা তোমরা প্রথমেই দেখো। বজ্র ও বৃষ্টির মাধ্যমে বাতাসে নাইট্রোজেন শেষ পর্যায়ে নাইট্রেট এবং নাইট্রাইট আয়নে পরিণত হয়ে মাটিতে অবস্থান করে। এটা বজ্র বৃষ্টির মাধ্যমে মাটিতে অবস্থান করবে, নাইট্রেট এবং নাইট্রাইটের মাধ্যমে। উচ্চতর উদ্ভিদ মূল দ্বারা এ সকল আয়ন শোষণ করে।
যেসব উদ্ভিদ মূল দ্বারা, কিছু কিছু উদ্ভিদ আছে সেগুলো মূল দ্বারা এইসব আয়ন ধারণ করে। প্রাকৃতিতে সংবন্ধীকরণ নাইট্রোজেন প্রায় 2 থেকে 10 এরূপ ভৌত প্রক্রিয়ায় ঘটে থাকে। আচ্ছা, তারপরে দেখো জৈবিক কিভাবে উপায়ে নাইট্রোজেন সংবন্ধ হয়। স্বাধীনভাবে বসবাসকারী কিছু ব্যাকটেরিয়া যেমন জোটোব্যাকটেরিয়া, ক্লোস্ট্রিডিয়াম, এগুলো নাইট্রোজেন সংবন্ধকরণ করে। তাছাড়া নীলাভ সবুজ শৈবাল এবং কিছু সবুজ শৈবালও নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। এটা গেল নাইট্রোজেন সংবন্ধকরণ। তো আমি তোমাদের এতক্ষণ যেটা বুঝালাম যে নাইট্রোজেন সংবন্ধকরণ দুইটা উপায় হয়, একটা ভৌত উপায় আর একটা জৈবিক উপায়ে। ভৌত উপায়ে বজ্রবৃষ্টির মাধ্যমে এবং জৈবিক উপায়ে বিভিন্ন উদ্ভিদের মাধ্যমে হয়ে থাকে। এবার আসো 2 নাম্বার, নাইট্রোজেন আত্তীকরণ। নাইট্রোজেন আত্তীকরণ কিভাবে হয় সেটা দেখো। সংবন্ধকৃত নাইট্রোজেন অ্যামোনিয়াম আয়ন হিসেবে অণুজীব ও উচ্চতর উদ্ভিদ শোষণ করে বিভিন্ন রকম প্রয়োজনীয় নাইট্রোজেন যৌগ সংশ্লেষণ করে খাদ্যের মাধ্যমে প্রাণী ও নাইট্রোজেন গ্রহণ করে এবং প্রয়োজনীয় নাইট্রোজেন যৌগ উৎপন্ন করে। এটি হলো নাইট্রোজেন আত্তীকরণ। তোমরা এই চিত্রটা দেখো, এই চিত্রটার মাধ্যমে তোমরা সমস্ত কিছু দেখতে পারবে যে নাইট্রোজেন কিভাবে সংবন্ধকরণ হচ্ছে, কিভাবে আত্তীকরণ হচ্ছে। তারপরে 3 নাম্বার পয়েন্ট দেখো, অ্যামোনিফিকেশন। উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ এবং নাইট্রোজেন বর্জ্য পদার্থকে কিছু অণুজীব, মাইক্রোকক্কাস, ব্যাসিলাস জাতীয় অণুজীব পচিয়ে প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে অ্যামোনিয়ায় পরিণত করে। এ প্রক্রিয়াকে অ্যামোনিফিকেশন বলে। উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ দেখো, বিশেষ বোঝার চেষ্টা করো। উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ এইগুলাকে কিছু অণুজীব, ব্যাকটেরিয়া, ব্যাসিলাস, মাইক্রোকক্কাস জাতীয় ব্যাকটেরিয়া পচিয়ে প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে অ্যামোনিয়াতে পরিণত করে, অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামোনিয়াতে পরিণত করে। এ প্রক্রিয়াকে বলা হয় অ্যামোনিফিকেশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো 4 নাম্বার পয়েন্ট, নাইট্রিফিকেশন। এটা কিভাবে হয়। কিছু নাইট্রিফাইং ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে প্রথমে নাইট্রেটে এবং এই নাইট্রেটে কিছু অণুজীব নাইট্রেটে পরিণত করে। এ প্রক্রিয়াকে নাইট্রিফিকেশন বলে। উন্নত উদ্ভিদ ও নাইট্রেট শোষণ করে নাইজেন যৌগ সংশ্লেষণ করতে পারে। এভাবে মৃত্তিকার মধ্যে একটি চক্র গড়ে ওঠে। এই যে 5টি পয়েন্ট বা 5টি ধাপ দেখতে পাচ্ছ, এর মধ্যে চতুর্থ ধাপটি হলো নাইট্রিফিকেশন। এই নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে কিছু অণুজীবের সাহায্যে নাইট্রেটে পরিণত করে এবং এগুলো নাইট্রেট শোষণ করে নাইজেন যৌগ সংশ্লেষণ করে। এবং সর্বশেষ পয়েন্ট আছে দেখো, ডিনাইট্রিফিকেশন। 5 নাম্বার পয়েন্টটা দেখো, ডিনাইট্রিফিকেশন। কোনো ব্যাকটেরিয়া, থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেশন এর সাহায্যে নাইট্রেট এবং নাইট্রাইট এবং অ্যামোনিয়া আয়নকে জারিত করে নাইট্রোজেন গ্যাসে পরিণত করে। এটা সর্বশেষ পর্যায়ে। এই নাইট্রেট, নাইট্রাইট এবং অ্যামোনিয়ামকে নাইট্রোজেনে সরাসরি পরিণত করে থাকে, গ্যাসে পরিণত করে থাকে। এ প্রক্রিয়াকে বলা হয় ডিনাইট্রিফিকেশন। এভাবে মৃত্তিকাস্থ বিভিন্ন নাইট্রোজেন পুনরায় বাতাসে ফিরে আসে এবং বাতাসে নাইট্রোজেনের সমতা রক্ষা করে। এভাবে ইকোসিস্টেমে নাইট্রোজেন চক্র চলতে থাকে। এই ইকোসিস্টেমের মাধ্যমে নাইট্রোজেন চক্রাকারে চলতে থাকে। অবশ্য কিছু পরিমাণ নাইট্রোজেন চুয়ানোর মাধ্যমে উদ্ভিদের নাগালের বাইরে চলে যায়।
উদ্ভিদের নাগালের বাইরে কিছু পরিমাণ চুয়ানোর মাধ্যমে চলে যায়। তোমরা এই চিত্রটা ভালো করে খেয়াল করে দেখো, এইখানে এই 5টা বিষয়ই আলোচনা করা হয়েছে। নাইট্রাইট থেকে কিভাবে শোষণ করে উদ্ভিদ যৌগ এবং তার থেকে প্রাণীদেহ, এবং প্রাণীদেহ যখন মৃতদেহ এবং বর্জ্য পদার্থে দেখো, তারপরে অ্যামোনিফিকেশন হচ্ছে, অ্যামোনিফিকেশন থেকে নাইট্রিফিকেশন হচ্ছে, তারপরে ডিনাইট্রিফিকেশন হচ্ছে, হয়ে আবার বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে, কিছু মৃত্তিকার মাধ্যমে চুয়াচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই হলো নাইট্রোজেন চক্র এবং তার 5টি প্রধান ধাপ। এবার আসো আমরা আর একটু নাইট্রোজেন চক্রের গুরুত্ব নিয়ে সামান্য কিছু আলোচনা করব তোমাদের সাথে। কৃষি এবং মাটিতে নাইট্রোজেন ইকোনমিতে নাইট্রোজেন চক্র বিশেষ ভূমিকা পালন করে। বাতাসে আগেই বলেছি যে বাতাসে নাইট্রোজেনের পরিমাণ 79%। এটি প্রাণী এবং উদ্ভিদের নাইট্রোজেন সরাসরি গ্রহণ করতে পারে না। এই যে 79% এটি সরাসরি গ্রহণ করতে পারে না। আর নাইট্রোজেন যৌগ অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, এনজাইম, ডিএনএ, আরএনএ ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ যৌগসমূহের একটি বিশেষ সাংগঠনিক গাঠনিক উপাদান নাইট্রোজেন। এর মাধ্যমে আমরা সাধারণত শস্য উদ্ভিদকে স্বাভাবিক বৃদ্ধি ঘটে, ফলন বেশি হয়। যদি এই নাইট্রোজেন চক্র না থাকতো তাহলে শস্য উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ঘটতো না, ফলন কম হতো, প্রাণীদেহের খাদ্যের ঘাটতি হতো, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতো। কিন্তু যেহেতু এটা যদি স্বাভাবিক থাকে তাহলে এইগুলো হবে না, প্রাণীর খাদ্যেরও ঘাটতি হবে না, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে না, এবং মৃত্তিকায় একসময় নাইট্রোজেন চক্র যদি অস্বাভাবিকতা দেখা দেয় তাহলে একসময় কমে যাবে। কিন্তু যখন অস্বাভাবিকতা দেখা যায় না, মৃত্তিকা স্বাভাবিকই থাকে। এতে বাতাসের গ্যাসীয় ভারসাম্য তথা পরিবেশের ভারসাম্য ঠিক থাকে। যদি নাইট্রোজেন চক্র ব্যাহত হয় তাহলে ভারসাম্য কিন্তু ঠিক থাকবে না। তো এটিই হলো মূল বিষয়, যে নাইট্রোজেন চক্রের যে ভারসাম্যতা এটা সঠিক যদি থাকে তাহলে আমরা বেশি ফসল পাবো, খাদ্য ঘাটতি হবে না, পরিবেশ সুন্দর থাকবে। কিন্তু নাইট্রোজেন চক্র যদি ইমব্যালেন্স হয়ে যায় তখন আমাদের সমস্যা দেখা দিবে, পরিবেশ, খাদ্য, উদ্ভিদ, জীবচক্রে একটা সমস্যা দেখা দিবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং অনলাইন ক্লাস মনোযোগ দিয়ে শোনার জন্য। তোমরা বাসায় এই বিষয়টা ভালো করে দেখবে এবং স্টাডি করবে এবং আমার ক্লাসের সহায়তা নিবে। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।